আসসালামু আলাইকুম সুধী দর্শক এবং শ্রোতা, কল রাশেকের 18তম পর্বে আজ আপনাদেরকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমি রাশেক রহমান, আপনাদের রাশেক রহমান, বাংলাদেশের রাশেক রহমান। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং অন্যান্য সব সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা কল রাশেকে বাংলাদেশে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও এখানে ঘটনা থাকতে পারে, সেগুলো সোশ্যাল মিডিয়ায় যেভাবে জায়গা করে নিয়েছে সব কিছুকে কেন্দ্র করে আমরা আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি এবং উই উইল শেয়ার সাম কন্টেন্টস which were generated in the social media, in Facebook or Instagram rather, এবং সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো এবং সেগুলো নিয়ে আমার ব্যক্তিগত যে পর্যালোচনা যেটা হওয়া উচিত বা হওয়া উচিত নয়, অর্থাৎ আমার যে অভিমত সেই জায়গাটায় আমি পৌঁছাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা আমার সাথে থাকবেন এই আশায় শুরু করছি। তো এই সপ্তাহের প্রথমেই আমরা সোশ্যাল মিডিয়া থেকে যেটা কাভার করব সেটা হচ্ছে উইল কাভার দ্য পার্লামেন্ট, দ্য ন্যাশনাল পার্লামেন্ট অফ বাংলাদেশ। সো চলুন আমরা জনাব গয়েশ্বরচন্দ্র তিনি পার্লামেন্টে কি বললেন এবং কি বলে আলোচনার সম্মুখীন হচ্ছেন সোশ্যাল মিডিয়ায় সেটা দেখে নেই। আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশ দিয়া আগে শুনতাম বধু, এখন তো বধু নাই, বধু তো বধ হয়ে গেছে গা। এখনকার ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। এতদিন ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হতে উচিত ছিল। আইন দিয়ে কোনো কিছু হয় না, আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে। সুতরাং আমাদের একটা বড় চ্যালেঞ্জ এখন বাংলাদেশে মাদক আসক্ত। এই আমার এলাকায় মানে ঢাকা ৩ একটা হসপিটালের সাইনবোর্ড লেখা আছে। আমাদের মাননীয় সাবেক মন্ত্রী মোশাররফ ভাই তার নাম লেখা আছে, এখানে উদ্বোধন করছেন এবং আমানুল্লাহ সাহেব উপস্থিত ছিলেন। একটা স্টোন আছে, 10 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল, পুরা মাদকে আক্রান্ত, মানে রুগীও নাই, ডাক্তারও নাই, দারোয়ানও নাই, মাঝে মাঝে চিন্তা। একটা নির্বাচনী এলাকার মধ্যে 10 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল আছে। কি গর্ব আমাদের, কি অহংকার, আমরা কত আগাচ্ছি, কত কিছু করে ফেলেছি দেশের জন্য। যেখানে আদমশুমারি অনুযায়ী লোক সংখ্যা হলো 6 লক্ষ, 6.5 লক্ষ, কিন্তু বেসরকারিভাবে 15 লক্ষ লোকের উপরে বসবাস একটি আসনে, ঢাকা 3-এ। সেখানে একটা হসপিটাল আছে, তার মধ্যে মাদক আসক্ত। তা মাননীয় স্পিকার, আমার মনে আমার সব কথার মধ্যে সব দাবি হয়ে গেছে। এখন আমরা সাহসিকতার সাথে আমাদেরকে এগোতে হবে। দেশ স্বাধীন করতে যখন বিরোধিতার মধ্যে পড়ছিলাম, আপনিও পড়ছিলেন, সকল বিরোধিতাকে কাটিয়ে যখন দেশটা স্বাধীন করতে পারছি, আজকে বহুদিন পরে এই অর্জিত গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক এই পার্লামেন্ট আমার মনে হয় সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে, মোকাবেলা করে আমরা আমাদের আপনারা শুনলেন বাবু গয়েশ্বরচন্দ্র সাহেবের বক্তব্য। দেখেন, আমি মনে করি মাদক সকলের জন্যই একটা ব্যাপক সমস্যা। মাদকের সমস্যায় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলামী আলাদা করে দেখার কোনো সুযোগ নাই, কারণ মাদকটা একদম সরাসরি আমাদের ঘরে আঘাত করে। এবং গয়েশ্বর সাহেবের একটা কথার সাথে সম্পূর্ণ আমি একমত যে আওয়ামী লীগকে
অনেক সময় দোষারোপ করা হয় যে আওয়ামী লীগের নাকি বদি ছিল, মানে আওয়ামী লীগের বদি ছিল না, আওয়ামী লীগের কিছু দুষ্টু নেতার ছত্রছায়ায় বদি নামক এক মাদক সম্রাট ছিলেন এবং পরবর্তীতে তার স্ত্রীও সংসদ সদস্য হয়েছিলেন। তাহলে আজকে লিটমাস পরীক্ষা হয়ে যাক, লিটমাস টেস্ট হয়ে যাক যে জনাব সালাউদ্দিন সাহেবের বাড়ির আশেপাশে যারা মাদকের সম্রাটের ভূমিকায় উপনীত হয়েছে, যেটা তারই দলের একজন সংসদ সদস্য বললেন, যদি বাংলাদেশকে সত্যিকার অর্থেই মাদক মুক্ত এই সরকার করতে চায় এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী করতে চায়, তাহলে তো কাজটা আরো সহজ হওয়ার কথা। কারণ বাড়ির পাশেই তো বর্তমান বদির পরিবর্তে অন্য কোনো একজন মাদক সম্রাট, যার নাম এখনো আমরা জানি না। বাংলাদেশের জাতীয় স্বার্থে যেহেতু বিএনপি এখন সরকারে এবং তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, জনাব সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, আমি একজন রাজনৈতিক দলের অনুসারী হতে পারি, সমর্থক হতে পারি, কিন্তু তারপরেও আমি বাংলাদেশের একজন নাগরিক। সুতরাং আমি সরকারের পক্ষ থেকে দেখতে চাই যে মাদক বিরোধী অভিযান কতটা জোরালো হলো, যে বাংলাদেশে মানুষ মাদক মুক্ত হবে, বাংলাদেশ মাদক মুক্ত হবে, সেই আশা আমরা করতে পারব। সো আজকের 18তম পর্বে কল রাশেকে বাংলাদেশের বর্তমান সরকারের সবচেয়ে বড় লিটমাস টেস্ট, নতুন বদিকে তারা বধ করতে পারে কিনা তা আমরা দেখতে চাই। বাংলাদেশ সুস্থ হবে কিনা, বাংলাদেশের নতুন প্রজন্ম সুস্থভাবে গড়ে উঠবে কিনা, মাদক মুক্ত পরিবেশে বড় হয়ে উঠবে কিনা তা আমরা দেখতে চাই। গয়েশ্বর সাহেব এখানেই থেমে থাকেন নাই, তিনি আরও সমালোচনা এবং আলোড়ন সৃষ্টি করেছেন। আমার মনে হয় দ্বিতীয় ক্লিপটা যদি আপনারা দেখেন অনেকেই হতবাক হবেন। তা আসুন আমরা দেখি। একটা রিক্সাওয়ালা বলতেছিল যে স্যার, আমরা অনেকক্ষণ পরিশ্রম করে মাঝে মাঝে একটা বিড়ি টানি, একজন দুজনে, এই বিড়ির উপর ট্যাক্সটা আপনারা কম রাখলে কি ক্ষতি হয়ে যেত? মাননীয় অর্থমন্ত্রীকে বলবো, এই গরিব কৃষকরা জমি রাইলে বসে বিড়ি খায়, এইটার দিকে আমার মনে হয় আপনার একটু নজর দেওয়ার দরকার। আসলে বর্তমান সংসদ অথবা পূর্ববর্তী সংসদগুলোর মাঝে মাঝে সংসদ সদস্যদের কথাবার্তা শুনলে আমি একটু হতবাক হয়ে যাই, ইন দ্য সেন্স যে আমরা 2026 সালে দাঁড়িয়ে কিভাবে ধূমপানের মতো একটা অত্যন্ত ক্ষতিকারক নেশা, তারে সস্তা পপুলারিটি, সস্তা জনপ্রিয়তার জন্যে বিড়ির ট্যাক্স যাতে কম নেওয়া হয়, এই ধরনের প্রস্তাব সংসদে দিতে পারি। আই এম রাদার এমেজড, এবং আমি মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যাই। আমি বাবু গয়েশ্বরের এই বক্তব্য শোনার সময় মনে করছিলাম যে আজ থেকে 11 বছর আগে, অর্থাৎ 2015 সালে, মানে 2015 সাল পর্যন্ত আমি প্রতিদিন, আপনারা মুরব্বী যারা শুনছেন বেয়াদবি নেবেন না, আমি প্রতিদিন 80টা সিগারেট খেতাম, 4 প্যাকেট সিগারেট খেতাম। আমার মেয়ে, তখন তার বয়স ছিল 4.5 কি 5, সে আমাকে এসে তার শিশুসুলভ কণ্ঠে বলল, বাবা এটা খেলে কি হয়? প্রথম কথা, আমি আমার সন্তানের সামনে কোনোদিন ধূমপান করতাম না, আমি সবসময় দূরে গিয়ে করতাম। কিন্তু আজকালকার নতুন প্রজন্মের বাচ্চারা অনেক বেশি চালাক, অনেক বেশি বুদ্ধিদীপ্ত, তারা বুঝতো যে বাবা দূরে যে এমন কিছু একটা করছে যেটা হয়তো মানুষের সামনে করা ঠিক নয়, এবং দেখেও ফেলতো। সেই জায়গা থেকে সে বলেছে এটা খেলে কি হয়, এটা ভালো না। দ্য মোমেন্ট শি টোল্ড মি দ্যাট, আমি আমার হাতে থাকা সিগারেট ফেলে দেই এবং সিগারেটের প্যাকেট দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিয়েছি। আজকে 11 বছর একটা সিগারেট আমি আর খাই নাই। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন,
ধূমপানের মতো নোংরা বাজে অভ্যাস আরেকটা হতে পারে না। এরে পরিত্যাগ করুন। আর বাবু বয়স্বর, আপনি আমার থেকে বয়োজ্যেষ্ঠ, আপনি মুরব্বী মানুষ, আপনি একজন প্রতিষ্ঠিত নন্দিত রাজনীতিবিদ। আওয়ামী বিরোধী যে রাজনৈতিক শিবির রয়েছে, রাজনৈতিক প্রাঙ্গণ রয়েছে, সেখানে এমনকি আমি বিশ্বাস করি আওয়ামী লীগের অনেক নেতারা, অনেক কর্মীরা আপনাকে আপনার দীর্ঘদিন রাজনীতি করার কারণে সম্মান করে। আপনার কাছে আমার অনুরোধ, জাতীয় সংসদে দাঁড়িয়ে থেকে এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না যেই বক্তব্যে বাংলাদেশের, সে হোক না শ্রমিক, সে হোক না আইলে বসে থাকা কৃষক অথবা মজুর অথবা কোনো ধনশালী ব্যক্তি বা নতুন প্রজন্মের কোনো খুঁজে ফেরা কৌতূহলী কিশোর বা কিশোরী, যাতে আর যাই হোক তারা কোনোভাবে ইন্সপায়ার্ড না হয় সিগারেট খাওয়ার জন্যে। আপনার কাছে আমি বিনীত অনুরোধ করছি এবং অন্যান্য সংসদ সদস্যদের কাছেও বিনীত অনুরোধ করছি, ইম্পোজ ট্যাক্স, আরও বেশি করে ট্যাক্স দেন, যাতে বাংলাদেশের মানুষ আর যাই হোক না পারে ছাড়তে, খরচে হলেও যাতে ধূমপান কমিয়ে দেয় বা ছাড়তে বাধ্য হয়। বাংলাদেশকে একটা ধূমপান মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় আমাদের ব্যক্ত করা উচিত। আমি আমার বাবা মা এবং আমার নিজের সক্ষমতায় পৃথিবীতে প্রায় 100-র মতো দেশে ঘুরেছি। বিশ্বাস করুন, আজকে 2026 সালের ট্রেন্ড ধূমপান করা নয়। আপনি পৃথিবীর যে কোনো উন্নত বিশ্বে যাবেন, সুন্দর নগরীতে যাবেন, ধূমপান করে এই ধরনের মানুষ খুঁজে পাওয়াটাই কঠিন। সো দ্য ট্রেন্ড ইজ we will not be smokers. We will be liberated. We will be free from smoking. আমার এখনো মনে আছে, যদি আমি ভুল না করে থাকি, 90-এর দশকের শেষের দিকে অথবা 2000 সালের শুরুর দিকে বাংলাদেশের টিভিতে একটা গান গাওয়া হতো। গানটা ছিল এরকম: আমরা মুক্ত, আমরা স্বাধীন, আমরা ধূমপান করি না, আমরা মুক্ত, আমরা স্বাধীন, আমরা ধূমপান করি না। আজকে আমাদের প্রত্যয় হোক ধূমপান মুক্ত বাংলাদেশ, ধূমপান মুক্ত সমাজ। গয়েশ্বর সাহেবের সমালোচিত বক্তব্য, অনুচিত বক্তব্যের জায়গা থেকে আরও অনুচিত সংসদীয় আলাপে চলে যাচ্ছি। আসুন শুনি। 1971 সালে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, 24 সালে আমরা সার্বভৌমত্ব পেয়েছি। বাংলাদেশ যেদিন স্বাধীন হয়েছিল 1971 26শে মার্চ, সেদিনই সার্বভৌমত্ব পেয়েছিলাম। বিরোধী দলের চিফ হুইপ যে কথাটা বলেছেন যে 24-এর আন্দোলন হয়েছিল সার্বভৌমত্বের আন্দোলন, দ্যাট ইজ রং। এটাকে এক্সপান্স করা উচিত মাননীয় স্পিকার। আমি একজন মুক্তিযোদ্ধা, এটাকে এক্সপান্স করবেন। এই পাগল বলে কি? আমি জনাব নাহিদ ইসলামকে প্রশ্ন করতে চাই, 1971 সালের 26 মার্চ থেকে 16 ডিসেম্বর এই রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে যা প্রতিনিধিত্ব করে আমাদের হাজার বছরের স্বাধীনতার আকুতি এবং স্বাধীনতার সংগ্রামকে, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা অবশেষে বিজয় অর্জন করলাম, এবং 26শে মার্চ যেদিন আমরা নিজেদেরকে একেবারে স্বাধীন ঘোষণা করলাম, অর্থাৎ যেটা আমাদের স্বাধীনতা দিবস, সেদিন থেকে আমার সার্বভৌমত্ব নাই। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 10ই জানুয়ারি বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে যারা আমরা চিনি, বাংলাদেশে ফিরে আসার পরে তার এক অঙ্গুলি হিলনে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের হাজার হাজার সেনাবাহিনীর সদস্য যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ সহযোগিতা করেছিল, তাদের ফিরিয়ে নিয়ে গেলেন। এর থেকে বড় সার্বভৌমত্বের পরিচয় বা পরীক্ষা আর কি হতে পারে? আমি এই পাগলরে প্রশ্ন করতে চাই, আপনি সংসদে দাঁড়িয়ে থেকে বাংলাদেশের স্বাধীনতার 12টা বাজান, আপনি বঙ্গবন্ধুর 12টা বাজান, এমনকি আপনি কি বলতে চান যে মেজর জেনারেল জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রপতি তখন বাংলাদেশ সার্বভৌম ছিল না? আপনি কি বলতে চান, আমি তাকে পছন্দ করি না, স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদ
যখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল তখনও বাংলাদেশের সার্বভৌমত্ব ছিল না? আপনি কি বলতে চান যে বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন তখন বাংলাদেশের সার্বভৌমত্ব ছিল না? আপনি কি বলতে চান স্বাধীনতার প্রতিমূর্তি, বাংলাদেশের স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো তখন বাংলাদেশের সার্বভৌমত্ব ছিল না? আজ যেই সংসদে আপনি দাঁড়িয়ে আছেন সেই সংসদে আপনার যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব নাই? আপনি একজন সংসদ সদস্য হিসাবে বলতে পারতেন বা বিরোধী দলীয় হুইপ হিসাবে বলতে পারতেন যে দেশ যেভাবে চলেছে বা যেভাবে বিভিন্ন দেশের সাথে মিত্রতা করেছে তা হয়তো বা আপনার ভালো লাগে না, আপনি বিকল্প প্রস্তাবনা দিতে পারতেন। কিন্তু যেই লেবানন আজ ওই অভিশাপ থেকে এখনো মুক্ত হতে পারে নাই, পৃথিবীর অনেক দেশ তাদের সহযোগী যুদ্ধ বাহিনীকে তার নিজের দেশে ফিরিয়ে দিতে পারে নাই, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনীকে এক নির্দেশে ফেরত পাঠিয়ে দিতে পারল, তার থেকে বড় পৃথিবীতে আর কোনো সার্বভৌমত্বের পরিচয় বা উদাহরণ কি আছে? ভেতরে ভেতরে পাগলামি ভালো, সংসদে পাগলামি করার দরকার কি? দেশটাকে এত বিভ্রান্ত করে আমি আপনাদেরকে বলতে চাই শেষ পর্যন্ত খুব ভালো কিছু অর্জন করতে পারবেন না। বাংলাদেশ জামাতি ইসলামীও বিভ্রান্তির পথ বেছে নিয়েছিল, কিন্তু গত নির্বাচনে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমি হয়তো বা বিএনপি না করতে পারি, আমি আওয়ামী লীগের একজন হার্ড কোর কর্মী সমর্থক, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মানুষ স্বাধীনতা বিরোধী শক্তিকে বাংলার দায়িত্ব দেয় নাই, বাংলাদেশের দায়িত্ব দেয় নাই। আপনি এনসিপিকে প্রতিনিধিত্ব করেন, জামাত জোটের সাথে আছেন, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে প্রশ্ন করবেন না। এবং সর্দার সাখাওয়াত বকুল সাহেব, যিনি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বর্তমান সরকারের, তার বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। আমি বিশ্বাস করি বাংলাদেশের 99% মানুষ তারা একমত হবে যে আপনার বক্তব্য গ্রহণযোগ্য নয়, সঠিক নয়। কিন্তু আমি খুব আশ্চর্য হয়েছি যে আপনি একদিকে বাংলাদেশের সার্বভৌমত্ব সংসদে বসে 12টা বাজাচ্ছেন, আর আরেকদিকে আপনি আপনার দলের পক্ষ থেকে টেবিল চাপড়ানো তালি পাচ্ছেন, করতালি পাচ্ছেন, আর অন্যদিকে গয়েশ্বর রায় সাহেব বিড়ির ট্যাক্স কমানোর বক্তব্য দিচ্ছেন। এত সেন্সিটিভ ইস্যুতে মাননীয় স্পিকারের কোনো রুলিং আর যাই হোক আমার চোখে পড়ে নাই সোশ্যাল মিডিয়াতে, হয়তো বা তিনি দিয়েছেন, তবে আমার রুলিংটা চোখে পড়েছে এই ব্যাপারে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। মেজর হাফিজ আমাদের সংসদের বর্তমান মাননীয় স্পিকার এবং বীর বিক্রম, তার রুলিংটি শুনুন। প্রথম বেঞ্চের যখন সিনিয়র নেতারা দাঁড়ায় পিছন দিকে আপনারা বসে যাবেন, অনেক আলেম ওলামা আপনাদের মধ্যে থাকতে পারে, এটা নিয়ে বিতর্ক হোক এটা চাই না। আমরা সবাই মুসলমান, এখানে অধিকাংশই মুসলমান, এই দেশটারও 92% মানুষ মুসলমান, সুতরাং এগুলো নিয়ে সংসদে কোনো রকম বিরূপ আলোচনা হোক, এসব স্পর্শকাতর বিষয় এটা তো চাই না। না না, এক সেকেন্ডও না, এটা স্পর্শকাতর বিষয়। আপনাদের সিনিয়র নেতারা সামনে দাঁড়িয়েছে সংসদে, কোনো একটা ইসলামিক বিষয়ে সংসদের স্পিকার তিনি রুলিং দিচ্ছেন যেটা স্পর্শকাতর সেন্সিটিভ ইস্যু, অথচ বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি বিশ্বস্ততা জ্ঞাপন করে শপথ পাঠ করে যে নাহিদ ইসলাম সংসদে এসেছে, সে যখন বলে যে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, সার্বভৌমত্ব পায় নাই, 2024 সালে সার্বভৌমত্ব পেয়েছে, এত বড় সেন্সিটিভ কথা সে বলছে এবং ভিত্তিহীন কথা সে বলছে, সংসদের স্পিকারের রুলিং কোথায়? আমরা নতুন প্রজন্মের যারা আছি, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে উই আর আনকম্প্রোমাইজিং। 2024 জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন এবং কিছু মিথ্যা আশা দেখিয়ে সংগঠিত করা হয়েছে, কিন্তু যেভাবে ধারাবাহিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেভাবে বাংলাদেশের
স্বাধীনতার যে ভিত্তি তাকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেভাবে বাংলাদেশ লক্ষ প্রাণের বিনিময়ে লক্ষ লক্ষ মায়ের সম্ভ্রমহানির মধ্য দিয়ে স্বাধীন লাল সবুজের পতাকা এসেছে, সেই জায়গায় একজন বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের স্পিকার হয়ে বসে থেকে নাহিদ ইসলামের এই অ্যারোগেন্ট উদ্ধত্তপনা, এই অধ্যত্বে পরিপূর্ণ বক্তব্যের পরেও কিছু বলেন না। আই এম রিয়েলি সারপ্রাইজড। এবং ঠিক একইভাবে মাননীয় স্পিকার, আপনি একজন খেলোয়াড় ছিলেন, সুস্বাস্থ্যের জন্য ধূমপান হচ্ছে সবচেয়ে বড় শত্রু। আপনার পার্লামেন্টে দাঁড়াইয়া আপনার একজন সংসদ সদস্য বিড়ির জন্য ট্যাক্স কমাইতে বলে কেন? যদি বিড়ি এতই ভালো লাগে, বিড়ির এতই ট্যাক্স কমানোর ইচ্ছা হয়, কানে কানে বিএনপির যিনি অর্থমন্ত্রী আছেন জনাব আমির খসরু মাহমুদ, তার কানে কানে বলা যেত না যে খসরু ভাই একটু বিড়ির ট্যাক্স কমিয়ে দেন? একদম সংসদে দাঁড়িয়ে থেকে যেটা সমস্ত দেশে প্রচার করা হয়, সেখানেই বিড়ির ট্যাক্স কমানোর বক্তব্য দিতে হবে, সিগারেটের ট্যাক্স কমানোর বক্তব্য দিতে হবে। আই থিঙ্ক আমি এর আগের অনুষ্ঠানগুলোতে দেখিয়েছি যে এই সংসদ হচ্ছে জোকারি মকারির সংসদ, এবং এই সংসদে আলাপ করার কথা বাংলাদেশের মানুষ বিজ্ঞানে কিভাবে জয়ী হবে, চ্যাম্পিয়ন হবে। এই সংসদে আলাপ করার কথা বাংলাদেশের মানুষের শিক্ষা দীক্ষা উৎপাদনশীলতায় কিভাবে এগিয়ে যাবে। এই সংসদে আলাপ করার দরকার কোন আইন বা কোন নীতি প্রণয়ন করলে বাংলাদেশের উৎপাদন সম্ভাবনার যেই সীমারেখা তা ডান দিকে সরে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য নতুন ঐশ্বর্য এবং সম্পদ নিয়ে আসবে। এই সংসদে আলাপ করার কথা পৃথিবীতে আজ মহাকাশ যাত্রায় যে প্রতিযোগিতা, তাতে আমরা ক্ষুদ্র হলেও কিভাবে অংশীদার হতে পারি, সেই সংসদে আলাপ হয় বাংলাদেশের নাকি সার্বভৌমত্ব নাই, বাংলাদেশের নাকি বিড়ির ট্যাক্স কমানোর দরকার, বাংলাদেশে নাকি মদ খাওয়ার লাইসেন্স লাগে, বাংলাদেশে নাকি, আচ্ছা যাই হোক, আরও খারাপ ভাষায় কিছু বক্তব্য দেওয়া হয়েছে, সেগুলো আমি এখানে আর আনতে চাই না। প্লিজ, আমরা অনুরোধ করছি, বাংলাদেশ আপনাদের একার না, বাংলাদেশ সকলের। বাংলাদেশ বিএনপির, আওয়ামী লীগের, জাতীয় পার্টির, জামাতের, তার থেকেও বড় কথা বাংলাদেশ আপনাদের থেকেও বড় কথা বাংলাদেশ বাঙালির, বাংলাদেশ বাংলাদেশিদের। এই সংসদে আমি দেখছি যে একটা নতুন রাজনীতি বা একটা নতুন ন্যারেটিভ চালু করার চেষ্টা আছে। জনাব ফখরুল ইসলাম আলমগীর, তিনি বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী, প্রাজ্ঞ, অভিজ্ঞ এবং খুব বুদ্ধিমান একজন পলিটিশিয়ান। তার থেকেও বড় কথা, আমরা লয়্যালটি সবসময় সম্মান জানাই। আওয়ামী লীগে যারা লয়াল, শত সংগ্রাম, আন্দোলন, ব্যথা, লাঞ্ছনা গঞ্চনার পরও যারা লেগে থাকেন, তাদেরকে চিরকাল আমরা স্যালুট করতে চাই। ঠিক একইভাবে অন্য কোনো রাজনৈতিক দলেও দল পরিবর্তন না করে একই দলে থেকে দলের পারপাস সার্ভ করার জন্য যারা তাদের নিজস্ব জীবনকে উৎসর্গ করে দেয়, তাদেরকেও আমরা স্যালুট জানাতে চাই। সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভদ্র মানুষ, এবং আপনারা সকলে জানেন যে আমার কাকু জনাব ওবায়দুল কাদের কাকা, চাচা, ওনার গত 17 বছরের সব বক্তব্যেই, যখন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভারপ্রাপ্ত মহাসচিব হলেন বিএনপির, তিনি ছিলেন। সুতরাং সামহাউ অর দি আদার তার রোলটাকে আসলে অস্বীকার করাটা কঠিন, এবং তিনি আমার মনে হয় একটা নতুন পলিটিক্যাল সার্কামস্ট্যান্সেস তৈরি করার চেষ্টা করছেন। আসুন আমরা সংসদে তার বক্তব্যটা একটু শুনি। আমাদের বন্ধুরা যারা ওই পরে বসে আছেন, তারা অনেকভাবে আমাদেরকে বিভিন্নভাবে বলা যেতে পারে যে একটা ইগনোর করার চেষ্টা করেছেন, আমাদেরকে বিভিন্নভাবে ক্ষুব্ধ করার চেষ্টা করেছেন, যেটা আমি মনে করি যে এই সময় সেটা সঠিক নয়। কারণ আপনাদের নিজেদের দিকে আপনাদের ফিরে তাকানো দরকার। এই জন্য তাকানো দরকার যে আমি বারবার যে কথাটা বলি যে 71 সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করবেন না? জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে কিন্তু আজকে এই সমস্যাগুলো হয় না, বা ইউ ডিড নট ডু দ্যাট, আপনারা সেটা করেননি। উপরন্তু আপনাদের নেতা তখন প্রফেসর গোলাম আজম সাহেব, তিনি বলেছেন 71-এ আমরা ভুল করিনি। এই জিনিসগুলো আমার মনে হয় এখনো সময় আছে, আপনারা এখনো ভেবে চিন্তে দেখতে পারেন যে বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণা খুব পরিষ্কার করে আমাদেরকে জানানো উচিত, বাংলাদেশকে জানানো উচিত। মানে আমি মনে করি, আমি এর বেশি যেতে চাই না, কারণ বারবার আপনারা এই কথাগুলোই বলতে থাকেন, এবং 71 সম্পর্কে আপনাদের ধারণা খুব পরিষ্কার করে আপনারা বলেন না। এই জন্য পরিষ্কার না বলেননি, আমি আজ পর্যন্ত শুনিনি, এটা কেউ শোনেনি। মাননীয় স্পিকার,
এই কথাটা আমরা এই জন্য বলছি যে আজকে যদি আপনারা এটা স্বীকার করে নেন তাহলে কিন্তু আপনাদের জন্য রাজনীতি অনেক সহজ হয়ে যাবে। দর্শক শ্রোতা, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সংসদের এই বক্তব্যটা, it is an extremely loaded political statement. At least that's how I look at it. The reason being, এখানে যে একেবারে খুব নির্মোহভাবে বলা হচ্ছে যে জামাতে ইসলামীর উচিত 1971 সালে তাদের ভূমিকাটা পরিষ্কার করা বা ক্ষমা প্রার্থনা করা, তার থেকেও বড় কথা এখানে নিহিত আছে, লুকায়িত আছে একটা গভীর রাজনৈতিক কৌশল বলুন বা অপকৌশল বলুন। অর্থাৎ যদি বাংলাদেশ জামাতে ইসলামী আজকে বলে বসে যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে তাদের ওই ভূমিকা ছিল ভুল এবং তারা তার জন্য যদি ক্ষমা চায় জাতির কাছে, এবং তারা যদি বলে যে আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দ যারা আজকে পৃথিবীতে নাই তাদের এই সিদ্ধান্ত ভুল ছিল এবং তাদের ওই সিদ্ধান্তের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু আমরা তো রাজনীতি করি ইসলামের শাসন বা শরিয়াকে প্রতিষ্ঠিত করার জন্যে বা ইসলামের একটা আবহ প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে দেশকে সুন্দরভাবে চালানো বা রাজনৈতিক একটা সুশাসন নিয়ে আসার, তাহলে যেটা হবে যে অনেকে মনে করেন যে আওয়ামী লীগের তখন বলার বা প্রতিবাদ করার একটা ইস্যু কমে যাবে। অর্থাৎ তখন বাংলাদেশ আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা যতবারই বলবে যে বাংলাদেশ জামাতে ইসলামী স্বাধীনতার বিপক্ষের একটি শক্তি, তাদেরকে রাজনৈতিক স্পেস দেওয়া উচিত না, তারা বাংলাদেশের ভালো চায় না, তখন বাংলাদেশের সহজ সরল মানুষেরা বলবে কেন না, তারা তো ক্ষমা চেয়েছে, তারা অনুতপ্ত এবং তারা তাদের এই ভুল এর মার্জনা চেয়েই নিজেদেরকে পরিশুদ্ধ করে নিজেদেরকে সঠিক পথে চালানোর চেষ্টা করবে বলেই প্রত্যয় ব্যক্ত করেছে। সুতরাং I see that there is a new political step or rather a strategy that is being formulated. একটা নতুন চাল, একটা নতুন গেম দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই রাজনীতির দাবা খেলায়। সুতরাং যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, যারা রাজনীতিতে সংযুক্ত আছেন, যারা রাজনীতি নিয়ে চিন্তা করেন এবং বিশেষত আমার প্রাণপ্রিয় দল আওয়ামী লীগের যারা আছেন, তারা যদি আমার এই বক্তব্য শোনেন বা দেখেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব যে এই নবকৌশলকে মোকাবেলা করার জন্যে আমাদের রাজনৈতিক প্রস্তুতির প্রয়োজন। তবে আমি এতটুকু বলতে চাই, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে বাংলাদেশ জামাতে ইসলামী যতবারই ক্ষমা চাক, যতবারই তারা বলুক যে 1971 সালে তাদের ভূমিকা ভুল ছিল, সঠিক ছিল না, এবং এই গণহত্যা বা এই গণধর্ষণের সাথে তাদের যে সম্পৃক্ততার কথা শোনা যায় তার জন্য তারা ক্ষমা প্রার্থনা করছে বা যে সম্পৃক্ততা আছে তার জন্য, এতে কোনো লাভ হবে না। কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ স্বাধীনতাতেই বিশ্বাস করে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ একেবারে মনে প্রাণে বিশ্বাস করে তার হৃদয়ের অন্তরে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চাঁদ নেতা সৈয়দ নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব, কামরুজ্জামান সাহেব, ক্যাপ্টেন মনসুর আলী সহ মেজর জেনারেল খালেদ মোশাররফ, মেজর জেনারেল জিয়াউর রহমান, মেজর জেনারেল শফিউল্লাহ, এমনকি আজকে স্পিকার মেজর হাফিজ সাহেব সহ আমাদের মুফাজ্জল হোসেন মায়া চৌধুরী সাহেব সহ, আমি সবার নাম বলে তো শেষ করতে পারবো না, এই লক্ষ লক্ষ হাজারো সাহসী মানুষদের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং সেই স্বাধীনতার পথে জামাতে ইসলামী আদর্শিকভাবে, নীতিগতভাবে এবং শারীরিকভাবে হাতে অস্ত্র নিয়ে বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে। সুতরাং যে কারো জন্মের বিরোধিতা করে সে যতই ক্ষমা চাক, আমি মনে করি না তার এই কৌশল অপকৌশলে বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হয়ে তাদেরকে সুযোগ দিবে।
আমরা বেশ কিছুক্ষণ ধরে বাংলাদেশের সংসদ অধিবেশন যে চলছে সেগুলোর বিভিন্ন বক্তব্য নিয়ে আলাপ করছি, বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলছি। আমি এখন আমার দল, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় দল, বঙ্গবন্ধুর দল, বাংলাদেশ আওয়ামী লীগের যে সমাচার গত সপ্তাহ ধরে সেগুলো একটু আলোকপাত করার চেষ্টা করব। প্রথমে আমরা প্রায়ই শুনি যে আওয়ামী লীগ তো ক্ষমা প্রার্থনা করছে না, আওয়ামী লীগ অনুতপ্ত নয়, আওয়ামী লীগের মাঝে কোনো অনুশোচনা নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগ, এটা আমি আওয়ামী লীগের কোনো বড় নেতা নই, আমি একজন সাধারণ সমর্থক কর্মী। অবশ্যই আমি নির্বাচন করেছি আওয়ামী লীগ থেকে। আমি সত্যি কৃতজ্ঞ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে, তিনি আমাকে নৌকা দিয়েছেন। ঠিক একইভাবে আমি বেশ কয়েকটি কমিটিতে আছি, কিন্তু কেন্দ্রীয়ভাবে নীতি নির্ধারণের যে জায়গা, সেখানে আমার খুব বেশি কিছু বলার নাই, কারোরই আসলে খুব বেশি কিছু বলার নাই। তারপরেও আমি মনে প্রাণে মনে করি যে আওয়ামী লীগ কোনো অন্যায় করে নাই। আওয়ামী লীগ যে দল, তার যে মুখবন্ধ, তার যে চার্টার, সেখানে মানব কল্যাণ ছাড়া আঞ্চলিক শান্তি, বিশ্ব ব্রহ্মাণ্ডে মনুষ্য কল্যাণ ছাড়া আর কোনো বক্তব্য আছে বলে আমি মনে করি না, খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং একটা দল হিসাবে আওয়ামী লীগ অন্যায় করতে পারে না, আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার আসলে কিছু নাই। এবং আওয়ামী লীগ যে লক্ষ কোটি নিরীহ জনতা সমর্থন করে, বা তার যে নেতাকর্মীরা একেবারে গ্রামগঞ্জ, ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে উপজেলা, থানা থেকে জেলা পর্যন্ত, এমনকি মহানগর পর্যন্ত, যারা একেবারে নির্মোহভাবে কোনো কিছু পাওয়ার আশায় নয়, শুধুমাত্র দেশ মাতৃকার ভালোবাসায়, একটা আদর্শের ভালোবাসায়, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার জায়গা থেকে আওয়ামী লীগ করেন, তারা অবশ্যই কোনো রকম কোনো অন্যায়, দুর্নীতি, হত্যাকাণ্ডের সাথে বা কোনো চক্রান্তের সাথে জড়িত নন। সুতরাং যে কোনো চক্রান্তের সাথে জড়িত নয়, যে কোনো অন্যায়ের সাথে জড়িত নয়, তার ক্ষমা চাওয়ারও আসলে কিছু নাই। তবে হ্যাঁ, আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, প্রচুর ভালো কাজ আমরা করেছি বাংলাদেশের মানুষের জন্য। সেই ভালোর সুফল যেটুকু করা হয়েছে সেটা এখনও বাংলাদেশের মানুষ পাচ্ছে। আপনি আমারে তাড়ায় দিতে পারেন, কিন্তু আপনি আমার ভালো কাজ তো মুছে ফেলতে পারবেন না। আপনি আমারে আপাতত বিদায় জানাতে পারেন, আপনি আমাকে 10 রকমের বারোয়ারি গালি দিয়ে আক্রান্ত করতে পারেন, আপনি আমাকে শারীরিকভাবে হত্যা করতে পারেন, আপনি আমাকে পেটাতে পারেন, আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারেন, কিন্তু 17 বছরে আমি আপনার অবকাঠামো যতটুকু এগিয়ে দিয়েছি বা উন্নত করেছি, তা তো আপনি নিজের স্বার্থেই ভাঙবেন না। সেটা দাঁড়িয়ে থাকবে অমর চিত্তে, সময়ে সাক্ষী হয়ে, যে আমরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম। তবে হ্যাঁ, এই সরকার ক্ষমতায় থাকার সময় অবশ্যই কিছু ব্যক্তি তো ক্ষমতার অপব্যবহার, যারা বলে অ্যাবিউজ, সেটা করেছে, এবং তার দায়ভার তাদেরকেই নিতে হবে। তো আমার সোশ্যাল মিডিয়ায় ডয়চে ভেলের একটা টেলিফোনে, অর্থাৎ দূরালোপনীতে, একটা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রীর একটা ইন্টারভিউ আমি শুনলাম। তার একটা অংশ বিশেষ, যে আমরা অনুশোচনা বা আমরা অনুতপ্ত কিনা বা ক্ষমা প্রার্থনা করব কিনা জাতির কাছে, সেই বিষয়ে এই ক্লিপটা আমি আপনাদের কাছে চালাবো, এবং এটা সঠিক কি সঠিক না, এর সাথে আপনারা একমত কিনা, এর বিচার করার দায়িত্ব আপনাদের। তাহলে আপনারা শুনুন। এই রাজনৈতিক প্রক্রিয়ার একটা অংশ কি ক্ষমা চাওয়া হতে পারে? কারণ বারবারই বলা হচ্ছে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তারা ক্ষমা চাইছে না। একটি রাজনৈতিক দল তার যারা কর্মী বা নেতৃবৃন্দ আছে এবং সমর্থক আছে, তাদের কাছে দুঃখ প্রকাশ করতে পারে, কিন্তু যেখানে সে নিজেই ভিকটিম, যেখানে সে নিজেই হচ্ছে নির্যাতনের মুখে সবচেয়ে বেশি প্রাণহানি তার হয়েছে, তখন সে কার কাছে ক্ষমা চাইবে? আপনারা শুনলেন, আক্রান্ত আর না আক্রান্ত হওয়ার ব্যাপার, ক্ষমা না চাওয়ার ব্যাপার, এবং কোথায় কার কাছে ক্ষমা চাওয়া হবে, এটা আমার অনুষ্ঠানের দর্শকদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। আপনারা চিন্তা করবেন কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। এই বক্তব্যের পরে আমাদের দলের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক, তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং এটা মনে হয় গত 23শে জুন
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। তো আপনারা বক্তব্যটি শুনুন। আমার কাছে মনে হয় এই বক্তব্যগুলো থেকে অনেক কিছু অনুভব করার ব্যাপার আছে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্টসেও লিখতে পারেন বা আমার ইনবক্সেও লিখতে পারেন। আমাদের মিছিল থেকে ভয় পেয়েছেন? আমাদের মিছিল থেকে বুক কাঁপছে, হাঁটু কাঁপছে? আরে কালকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, আমরা কি বলেছি নাকি যে কালকে তোদের সঙ্গে আমাদের সম্মুখ যুদ্ধ হবে? তাহলে কেন সেনাবাহিনী মোতায়েন করা হলো? কি কারণে সেনাবাহিনী মোতায়েন করলেন? কি বার্তা দিতে চান? কি দেখছে জনগণ? আপনারা জাহাঙ্গীর কবির নানক সাহেবের বক্তব্য শুনলেন। তার প্রশ্ন, ভয়ে পা কাঁপছে কিনা, ভয়ে হাঁটু কাঁপছে কিনা। আমরা অনুরোধ করব এই বক্তব্যে আপনাদের যে রিয়াকশন, ওনার যে প্রশ্নগুলো, সেগুলোর ব্যাপারে মতামত বা কমেন্ট আপনারা কল রাশেকের এই অনুষ্ঠানের যেখানে লাইভ যাচ্ছে সেখানে কমেন্ট হিসেবে লিখতে পারেন, অথবা আপনারা চাইলে আমার ইনবক্সেও লিখতে পারেন। এই সপ্তাহের সবচেয়ে আপনার ভাইরাল যে বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, সেটা আমাদের দলের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের ওবায়দুল কাদের চাচা, ওবায়দুল কাদের কাকু, ওনার কাছ থেকে এসেছে। আমরা একটু এটা শুনবো এবং এরপরে এই বক্তব্যকে ঘিরে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তেজোদ্দীপ্ত বক্তব্য। আমরা শপথ নিয়েছি, রক্তের বদলে রক্ত চাই। আমরা রক্তের বদলে রক্ত চাই। ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স চাই। প্রয়োজনে আমরা চোখের বদলে চক্ষু চাই। সাধারণ মানুষের মুখে মুখে আজকে শেখ হাসিনা না উচ্চারিত হচ্ছে। দিন যতই যাচ্ছে এই উচ্চারণ আরো তত সোচ্চার হচ্ছে। এই উচ্চারণ রাস্তায় নামছে, রাজপথে আসছে। আজকে আমরা হঠাৎ করে যদি কোনো ফল আশা করি, সেটা ঠিক হবে না। আমাদেরকে আজকে, আমি মনে করি আমাদের আজকে চোখের পানি অনেক ফেলেছে, আর চোখে এখন আগুন দরকার। চোখে এখন আগুন বিস্ফোরিত হবে, চোখে আর জল এখন। আজকে বাংলাদেশ তাকিয়ে আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই 10ই জানুয়ারির মতো ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য এদেশের মানুষ মুখিয়ে আছে। বাংলার মানুষ আজকে সব হারিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমাদের অসংখ্য কর্মী বাহিনী আজ সারা বাংলা যেভাবে মব সন্ত্রাস নির্যাতনের মুখে সব কিছু হারিয়ে অনেক কর্মী পথে বসেছে। সেই কর্মীদের প্রিয় নেত্রী, সেই কর্মীদের আশা আকাঙ্ক্ষা, সর্বোপরি বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের মুখে মজুর মেহনতি মানুষের আজকে যে স্বপ্ন প্রতিদিনই কোথাও না কোথাও উচ্চারিত হয়েছে, সবার মুখে একটি শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে কিভাবে আপনারা পরিত্যক্ত করুন? তাকে যারা পরিত্যক্ত করতে যাবে তারাই অ্যাবান্ডন্ড হয়ে যাবে। আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করেছে, ইয়াহিয়া খান নিষিদ্ধ করে পারেনি, ইয়াহিয়ার উত্তরসূরি ইউনূস তার একটাও পারবে। আওয়ামী লীগ স্বমহিমায় ভাস্বর হইবে। আওয়ামী লীগ এর শেকড় বাংলাদেশের মাটি অনেক গভীরে পতিত। এইকে কাগজে নিষেধের বার্তা দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করার যে ঘৃণ্য খেলা, সেটা থেকে বিরত। আমরা শপথ নিয়েছি, রক্তের বদলে রক্ত চাই। আমরা রক্তের বদলে রক্ত চাই।
ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স চাই, প্রয়োজনে আমরা চোখের বদলে চক্ষু চাই। সাধারণ মানুষের মুখে মুখে আজকে শেখ হাসিনা না উচ্চারিত হচ্ছে, দিন যতই যাচ্ছে এই উচ্চারণ আরো তত সোচ্চার হচ্ছে। আপনারা জনাব ওবায়দুল কাদেরের বক্তব্যটা শুনলেন। রক্ত কি গরম হয় আসলে এগুলো শোনার পরে? রক্ত যার ভিতরে আছে সে যখন রক্ত দেওয়ার কথা বলে তখনই তো রক্ত টকবক করে। যার দেওয়ার রক্ত নাই, যার কারণে এত হাজার মানুষ রক্ত দিল, সে এখন বলে রক্ত দিতে হবে। সে বলে চোখের বদলে চোখ। ওনাকে কি কেউ আসলে এন্ডোর্স করেছে বা বলেছেন এই লাইনের বক্তব্য দিতে? ডাজ হি টেক ফুল রেসপন্সিবিলিটি অফ দ্য স্পিচ? ওনার এই বক্তব্যের কারণে বাংলাদেশে থাকা কোনো আওয়ামী লীগের নেতা বা কর্মী যদি আক্রান্ত হন, এর জন্য দায়ভার কি উনি গ্রহণ করবেন? আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন, আপনি রাজনৈতিকভাবে সংগ্রাম করবেন, আন্দোলন করবেন, সেখানে ভায়োলেন্স থাকতে পারে, কিন্তু আপনি একটা দলের মহাসচিব হয়ে ডাইরেক্টলি ভায়োলেন্সকে এন্ডোর্স করে কিভাবে বক্তব্য দেন যেখানে আপনি নিজে বাংলাদেশে নাই? আপনার এই ভায়োলেন্সের ঘোষণা আসলে তো শিরোধার্য হওয়ার কথা বাংলাদেশের প্রত্যেকটা আওয়ামী লীগের ইউনিটের কমান্ডার বলতে যা বোঝায়, ইউনিটের যাদের নির্বাহী ক্ষমতা আছে তাদের। তারা কি কেউ আপনার এই নির্দেশনা গ্রহণ করছে বা গ্রহণ করতে পারছে? বরঞ্চ আপনি দলের সাধারণ সম্পাদক থেকে এই যে একটা এক্সট্রিমলি ভায়োলেন্ট একটা প্রভোকেটিং বক্তব্য দিলেন, তার জন্য তো আমার দলের লোকেরা এতদিন যেমন নির্যাতনের শিকার হচ্ছে, আরো বেশি নির্যাতন এবং অত্যাচারের শিকার হবে। আপনি ছাত্রলীগ নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যে জুলাই আগস্টের 5ই আগস্ট আজকে আমাদেরকে মুখোমুখি হতে হয়। আপনি বোঝাতে পারেন, বলতে পারেন যে আপনি বলেন নাই বা আপনার কারণে হয় নাই, বাট অবশ্যই ইউ আর ওয়ান অফ দ্য রিজন। আপনার কাছে একটা অনুরোধ করতে চাই, আপনার আওয়ামী লীগের প্রতি ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা কেউ করতে পারবে না। আপনি আওয়ামী লীগকে নিঃশর্তভাবে ভালোবাসেন, আপনি আওয়ামী লীগের জন্য কাজ করার চেষ্টা করেছেন, সেটা নিয়েও কোনো সন্দেহ নাই, নিঃশর্তভাবেই করেছেন। এবং আপনি বাংলাদেশের মন্ত্রী ছিলেন, ভালো ছিলেন না খারাপ ছিলেন সেই আলাপ এখন যাব না, কারণ এখন তো আপনি আর মন্ত্রী নাই। কিন্তু যেহেতু আওয়ামী লীগের সত্তা এবং আওয়ামী লীগের একজন আপনি অংশীদার নেতা, সেই জায়গার থেকে অনুরোধ করছি, আপনার কি মনে হচ্ছে না যে বাংলাদেশের যে নতুন প্রজন্ম, তাদেরকে নিয়ে বাংলাদেশে যে কালো শক্তি পাকিস্তানিদের দালালি করে, যারা আজকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে, তারা এই বক্তব্যে উজ্জীবিত হচ্ছেন না? এবং আমি তোরে দেখা নিমু, আমি তোরে খায়া ফালামু, আমি প্রতিশোধ নিব, এটা বলে করার তো কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। আওয়ামী লীগের বজ্রকণ্ঠে একটা জিনিসই উচ্চারিত হবে, সেটা হচ্ছে আমরা অন্যায়ের প্রতিবাদ করি, অন্যায় প্রতিরোধ করি, আর আল্লাহ তাআলা আমাদের ওই সুযোগ দেখ বাংলাদেশে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার, সেই জায়গায় যার উপরে যেই ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে তার বিচার যাতে সুনিবিড়ভাবে হয়, সেই প্রত্যয়, সেই প্রতিশ্রুতি বাংলার মানুষকে আমাদের দিতে হবে। রাজনীতিতে ভাষা তো বড্ড বড় ব্যাপার, সুতরাং রক্তের বিনিময়ে রক্ত, চোখের বিনিময়ে চোখ, বাংলাদেশটাই যদি না থাকে, যদি আমরা এই কথা বলে গৃহযুদ্ধের দিকে আমাদের দেশকে নিয়ে যাই, তাহলে আপনি আওয়ামী লীগ করবেন কিসের জন্যে? দেশই নাই তো আপনি আওয়ামী লীগ নিয়ে কি করবেন? দেশই নাই তো আপনি বিএনপি নিয়ে কি করবেন? আপনাদের কাছে করজোরে অনুরোধ,
মাননীয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা, তিনি আমাদের দলের নেত্রী, তার কাছে ভালো সাজার জন্যে, সুকৌশলে তেল মারার জন্যে এমন সব কথা বলবেন না যেই কথায় উনি যা করতে চাচ্ছেন সেই কাজটা আরো কঠিন হয়ে যায়। আমি একজন নগণ্য কর্মী হিসাবে আজকে আমার বক্তব্য ব্যক্ত করলাম। আপনি যে কোনো ব্যবস্থা আমার বিরুদ্ধে গ্রহণ করতে পারেন, কিন্তু আপনাদের এই উস্কানিমূলক বক্তব্যের সাথে আমি একমত নই। আমরা ফাইট করার জন্য প্রস্তুত, কিন্তু ফাইটটা হতে হবে ফাইটের মতো, যেখানে নৈতিক অবস্থানটা তৈরি হবে। আমাদের বর্তমান বক্তব্যগুলোতে নৈতিক অবস্থান তৈরি করার জায়গাটা খুব দুর্বল। আপনি কয়টা চোখ দিবেন, কয় ব্যাগ রক্ত দিবেন সেটা জানাবেন, তারপরে রক্তের বিনিময়ে রক্ত, চোখের বিনিময়ে চোখ আলাপ হবে। একবার বলেছিলেন ছাত্রলীগই যথেষ্ট। অবশ্যই ছাত্রলীগ যে কোনো সংকট মোকাবেলা করার জন্য যথেষ্ট, কিন্তু সেটা নেতৃত্বটা সঠিক হতে হবে, দিক নির্দেশনাটা অভিভাবক হিসেবে সঠিক হতে হবে। সেটা ঠিক ছিল কিনা সেটা চিন্তা করার বিষয়। আবারও এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশের বাইরে থেকে খুব বড় সেবা করছেন কিনা আপনার বিবেককে প্রশ্ন করছি। আমি আপনার সন্তান তুল্য, হাত জোর করে অনুরোধ করছি, একবার চিন্তা করুন, ডাজ ইট হেল্প হোয়াট ইউ আর সেইং? ডাজ ইট হেল্প দ্য কজ? The way you are saying things, does it really alleviate our position? The political idea that you have about Bangladesh today, whether it is at all correct and relevant to the times as we see, I ask you humbly, আল্লাহর ওয়াস্তে বিবেককে প্রশ্ন করুন। প্রতিশোধ, জিঘাংসা, প্রতিশোধ পরায়ণতা, একে কেন্দ্র করে আমার সোশ্যাল মিডিয়ায় একটা ক্লিপ চোখে পড়েছে। এটা জনাব আমেরিকার সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিন্টন নেলসন ম্যান্ডেলা সম্বন্ধে বলছিলেন। আসুন আমরা একটু শুনি। The day Nelson Mandela was released from prison, early 1991, on Sunday morning, I got Chelsea out of bed. I sat her up on the kitchen counter and I turned on the television and I said, Chelsea, they're letting Nelson Mandela out of prison today. This may be the most important thing you ever see in terms of a political event. So he walks down this dusty road. You remember, if none of you are old enough to remember, but you may have seen the film, you should get it on the internet. It's beautiful. He walks down this dusty road, this dramatic gesture, and he gets in a little car. They open the gate and he drives out to freedom. And before you know it, he's president after 27 years. So when Mandela and I became friends, I said, you know, you're a great man, but you're also a canny politician. It was smart to invite your jailers to the inauguration. It was essential to invite the parties that put you in prison to be part of your government. You held the country together. But tell me the truth. And I told him about getting Chelsea up and watching him. I said, when you were walking down that road for the last time, tell the truth now. Didn't you hate their guts again? And Mandela said, well, of course I did. He said, I was full of hatred and fear. I had not been free in so long. But he said, I realized if I hated them after I got in that car and got through that gate, I would still be their prisoner. আপনারা শুনছিলেন বিল ক্লিন্টন নেলসন ম্যান্ডেলাকে যেদিন কারামুক্ত করা হলো, অ্যাপারথাইডকে একেবারে দমন করে দিয়ে, ভেঙে চুরে চুরমার করে দিয়ে, তার দাবি, তার আন্দোলন যখন সত্য, সেই সময় নেলসন ম্যান্ডেলার মুক্তির যে ক্ষণটা, যখন সে অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে সে মুক্ত হয়ে গাড়িতে উঠছে, সেই জায়গাটা যেমন বিল ক্লিন্টন তার কন্যা সন্তান চেলসিকে টেলিভিশনে দেখিয়েছিল ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসে, ঠিক একইভাবে বিল ক্লিন্টন নেলসন ম্যান্ডেলাকে প্রশ্ন করেছিল যে তুমি যে 28 বছর জেলে পতিত অবস্থায় ছিলে, তুমি যখন মুক্ত হলে সেই সময় কি তোমার ভিতরে প্রচন্ড রকম রাগ, ক্ষোভ, ঘৃণা, তোমার অনুভূতি কি ছিল? এবং নেলসন ম্যান্ডেলা বিল ক্লিন্টনকে বলেছিল, ইয়েস, আমার তো ঘৃণা কাজ করছিল, রাগ কাজ করছিল, ক্ষোভ কাজ করছিল, কিন্তু আমি
রাষ্ট্রপতি হিসাবে যখন শপথ গ্রহণ করি, সেই শপথ অনুষ্ঠানে যেখানে আমি কারাবন্দী ছিলাম, সেই জেলখানাগুলোর জেলারদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম ওই শপথ অনুষ্ঠানে। এর কারণ বিল ক্লিন্টন যখন জানতে চায়, কারণটা ছিল এই যে আমি যখন মুক্ত হয়ে গাড়িতে উঠে চলে যাচ্ছি, তখন আমি চিন্তা করেছি যদি যারা আমারে বন্দি করে রেখেছিল, যারা আমারে নির্যাতন করেছিল, যারা আমাকে নিষ্পেষিত করেছিল, ব্যথিত করেছিল, তাদের প্রতি রাগ, ক্ষোভ এবং ঘৃণা যদি আমি ভেতরে পুষেই রাখি, তাহলে আমি আর মুক্ত হলাম কোথায়? অর্থাৎ I was a prisoner and I shall still remain a prisoner if I should harness the hatred and the anger against those people who incarcerated me. যারা আমারে বন্দি করেছিল, যারা আমারে দাবায় রাখার চেষ্টা করেছিল, তাদের প্রতি যদি ঘৃণা, ব্যথা, কষ্ট, ক্ষোভ, রাগ, প্রতিশোধ পরায়ণতা আমি লালন করি, তাহলে আমি চিরকাল তাদেরই বন্দি হয়ে রব। এবং নেলসন ম্যান্ডেলা যে লক্ষ কোটি কৃষ্ণাঙ্গদের যে শ্বেতাঙ্গরা শোষণ করেছিল, সেই শ্বেতাঙ্গদেরই রাষ্ট্রপতি FWD ক্লার্ককে তার ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি বানিয়েছিলেন এবং সমস্ত দেশকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। এবং একটা জায়গায় দে ডিসাইডেড যে আর নয় সংঘাত, আর নয় বিভেদ, আমাদেরকে এক হতে হবে এবং আমাদেরকে একসাথে সামনে এগিয়ে যেতে হবে। শ্বেতাঙ্গের দেশ পরিচালনা, শ্বেতাঙ্গের রাষ্ট্র শাসন করার অভিজ্ঞতা, কৃষ্ণাঙ্গের মুক্ত হওয়ার অবদমিত অদম্য স্পৃহা, এর সব কিছুর সমন্বয়ে সাউথ আফ্রিকাকে বানাতে হবে বিশ্বের অন্যতম উল্লেখযোগ্য উজ্জ্বল একটি রাষ্ট্র। আমি আপনাদের সামনে এই কথা বলছি এই কারণে, আমাদের অনেক ব্যথা, আমাদের অনেক কষ্ট আছে। প্রতি পদে পদে এই দেশ স্বাধীন করতে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা ব্যথা পেয়েছে, আক্রান্ত হয়েছে, অত্যাচারিত হয়েছে, প্রাণ দিয়েছে। কিন্তু পলিটিক্যাল রেভলিউশনে রিভেঞ্জ ক্যানট বি এ ওয়ার্ড। রাজনৈতিক সংগ্রামে প্রতিশোধ কোনো শব্দ হতে পারে না। আইনের শাসন, আইন প্রতিষ্ঠা, আইনের প্রতিপালন সব কিছুই ঠিক আছে, কিন্তু চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, প্রাণের বদলে প্রাণ, এই কথা যদি একবার বলে বসেন, তাহলে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের কথা বলতে চাই না, তারা দেশ বিরোধী। আপনাদের সকলকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি বাংলাদেশে যুদ্ধ চান, নাকি বাংলাদেশে শান্তি চান, নাকি বাংলাদেশের রাজনীতি চান? জনাব তারেক জিয়া, আপনি এখন সরকারে, এখনো বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে মব চলছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অকারণে আক্রান্ত করা হচ্ছে, আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে। আপনি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার পুলিশকে বলুন বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে। এবং আওয়ামী লীগের মতো একটি দলকে আপনারা কাগজে কলমে নিষিদ্ধ করে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য আনতে পারবেন না। এবং এই দুটি বৃহৎ দলের সংঘাতের মধ্যে যেটা হবে, যে দেশ হবে অশান্ত, এবং মাঝখান দিয়ে ওই যে জামাতে ইসলামীর যারা আজকে অপর প্রান্তে বসে থেকে বলে যে বাংলাদেশের সার্বভৌমত্ব নাকি 2024 সালে এসেছে, তারাই দেখা যাবে বাংলাদেশটাকে খেয়ে ফেলবে। এবং তখন ঘুরে দাঁড়ানো আমাদের জন্য খুব বেশি সম্ভব হবে বলে আমার মনে হয় না। এনিওয়েজ, আওয়ামী লীগের সমাচারে আমাদের দলের সাবেক তথ্য প্রতিমন্ত্রী, তারও একটা বক্তব্য বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। আমি এখন আপনাদের জন্য সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। ব্যাপক কাজকর্ম চলছে বিহাইন্ড দ্য সিন, সেগুলো তো সব ভিজিবল না। আপনি তো আপনার কৌশল নিয়ে যখন এগোবেন, আপনি সবকিছু তো বলে বলে আগাবেন না। কৌশলের তো অনেক কিছু আপনার
গোপনও রাখতে হয়। রাজনৈতিক কৌশলে সবকিছু তো বলে বলে এগোনো যায় না। তো এই কাজগুলি তো করা যেত না। এখন যদি সবাই দেশে চলে আসে, সবাই জেলে ঢুকে যায়, তাহলে তো কোনো কাজই এগোবে না। কাজে এটা কোনো প্র্যাকটিক্যাল সমাধান না। এটা ব্যাপক কাজকর্ম চলছে বিহাইন্ড দ্য সিন, সেগুলো তো সব ভিজিবল না। আপনি তো আপনার কৌশল নিয়ে যখন এগোবেন, আপনি সবকিছু তো বলে বলে আগাবেন না। কৌশলের তো অনেক কিছু আপনার গোপনও রাখতে হয়, রাজনৈতিক কৌশল। এটা আসলেই ঠিক, ব্যাপক কাজকর্ম চলছে। কাজকর্মের পাশাপাশি আমাদের সকলকে ওয়ার্ল্ড কাপ ফিভার যেটাকে বলে, ওয়ার্ল্ড কাপের জ্বরেও আক্রান্ত করেছে। এবং এই ব্যাপক কাজকর্মের পাশাপাশি আমি কিছুদিন আগে গানস এন্ড রোজেসের একটা গান গেয়েছিলাম, তারপরে বিটলসের একটা গান লেট ইট বি গেয়েছিলাম। কারণ বেঁচেও তো থাকতে হবে, দলীয় কাজ করতে হবে, দলের কথা বলতে হবে, নেত্রীর কথা বলতে হবে, বঙ্গবন্ধুর কথা বলতে হবে, স্বাধীনতার কথা বলতে হবে। কিন্তু ঠিক একইভাবে নিজেকে শানিত রাখার জন্যে যেই জায়গাগুলো আমাদেরকে খোরাক দেয়, শক্তি দেয়, উদ্দীপনা দেয়, সেগুলো আমাদেরকে কিছুটা চালিয়ে যেতে হবে। ভুল বোঝার সুযোগ আসলে নাই, এবং এর সাথে অবৈধ অর্থ সম্পদেরও কোনো সম্পর্ক আসলে নাই। এনিওয়েজ, এই জনাব আরাফাতের ভাষ্য অনুযায়ী ব্যাপক কাজকর্মের পাশাপাশি আওয়ামী লীগ বলে নয়, সমস্ত বাংলাদেশের সকলেই ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটি খেলা উপভোগ করছে। এমনকি যারা পালিয়ে আছেন, পুলিশের হাত থেকে নিজেকে লুকিয়ে রাখতে চেষ্টা করছেন, যারা বাড়ি থেকে দূরে থাকছেন, তারাও ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা খেলা দেখছেন। এবং এই জায়গায় সুদূর যুক্তরাজ্য থেকে, লন্ডন থেকে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে আপনারা দেখবেন যে আমরাও 8-10 জন মানুষের মতো খেলাধুলা উপভোগ করি। আসুন ক্লিপটা দেখি। আপনারা ক্লিপটা দেখলেন। আমি নিজের কথা বলেছি যে আমি আমার মা একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন। আমার ছোটোবেলা থেকেই নিজে একটু গান গাওয়ার শখ ছিল। আমার নিজের 2-3টা অ্যালবামও আছে, সব প্রকাশিত। এমনকি স্পটিফাইতেও আমার অ্যালবাম আছে, আমার নাম লিখলে পাওয়া যায়। তো আমি যেমন নিজের বিনোদনের জন্য একটু গান গাই, ঠিক একইভাবে আপনারা দেখলেন যে আমাদের আনোয়ারুজ্জামান ভাই, সিলেটের সাবেক মেয়র, আমাদের হাবিব ভাই সাবেক এমপি, ওনারাও ফুটবল ওয়ার্ল্ড কাপের যে ফিফা ওয়ার্ল্ড কাপের যেই ফিভার, যে জ্বর, সেই জ্বরে আক্রান্ত। সুতরাং জীবন চলবে, এই জীবন চলমান বহমান, তার মধ্য দিয়ে আমাদেরকে সংগ্রাম আন্দোলন করে যেতে হবে। তবে এর মধ্যে দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশে গত সপ্তাহে আরেকটা ভাইরাল ক্লিপ, আপনারা জানেন যে তুরাগ নদী নিয়ে বিশাল আলোড়ন তৈরি হয়েছে। তুরাগে ছাত্রলীগের একজন কর্মীকে হত্যা করা হয়েছে পানিতে ডুবিয়ে, এবং বেশ কয়েকজনকে ছাত্রলীগের এবং আওয়ামী লীগের সমর্থক হিসেবে ধারণা করা হয়, তারাও একেবারেই অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু এর পাশাপাশি এই ক্লিপটাও চলছে। এটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় একটা বাস্তবতা, যেখানেই আক্রান্ত করতে পারছে তারা আমাদেরকে আক্রান্ত করছেন। আপনারা দেখুন। এখন এই ডিম মারামারি মানে আসলে কবে যে থামবে জানি না, তবে আপনাদের কাছে বলতে চাই, দিস হ্যাজ টু স্টপ। এটার রেজাল্ট ভালো না। আই এম টেলিং ইউ, যারা দেশ চালাতে চান ব্যবস্থা গ্রহণ করুন, খুব ভালো কিছু হবে না। এনিওয়েজ, ডয়চে ওয়েলের কাছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাহেবের একটা ইন্টারভিউ প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে ব্যাপক আলোড়ন। মতিউর রহমান সাহেব শেখ হাসিনার বিরুদ্ধে কেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কেন, নিয়ে আওয়ামী লীগের যারা সাইবার যোদ্ধা আছেন তারা অনেকে অনেক কথা বলছেন। আমরা একটু একটু করে শুনে আসি। আমার একটা ব্যক্তিগত জায়গা আছে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, 24শে জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় আমাদের পত্রিকার অবস্থান দৃঢ়ভাবে পরিবর্তনের পক্ষে। শেখ হাসিনা সরকারের
পতনের পক্ষে দৃঢ় হয়ে আমার ভূমিকা পালন করেছে। খুব কম সংবাদপত্র সে সময় এরকম পরিষ্কার সোচ্চার ভূমিকা পালন করেছে। সে সময় আপনার জন্য আমরা বলতে আমাদের ছাপা কাগজ সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, আমাদের অনলাইনে পাঠক বেড়ে গিয়েছিল, কারণ পাঠক এটা বুঝতে পেরেছিল আমাদের অবস্থাটা ছিল খুব পরিষ্কার। কারণ শেখ হাসিনার স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের 16 বছর ধরে কম বেশি আমরা একটা চাপের মধ্যে, ভয়ের মধ্যে, নানাবিধ বাধার মুখে ছিল। তার থেকে মুক্তি পাওয়ার একটা পথ ছিল সে আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত। সেজন্য আমরা সক্রিয়ভাবে উদ্যোগী ভূমিকা পালন করেছি। 2018 সাল নির্বাচন আগ থেকে যে চেষ্টা শেখ হাসিনা সরকার করছিলেন, তিনি সরাসরি করছিলেন, তার অনুগত বেশ কয়েকটি বড় বড় শিল্পগোষ্ঠীকে, অন্তপক্ষে 3টি কথা আমি জানি, তারপরে তিনি বলেছিলেন যে তোমরা পত্রিকাটা নিয়ে নাও, প্রথম আলোকে নিয়ে নাও, 3টা গ্রুপ, তারপরে এসএলএম গ্রুপ 1টি বলেছে যে তোমরা নিয়ে। সেই সময় তারা হয়তো সম্মতি হয়নি, কি হয় না হয় এটা আমি জানি, তারাই আমাকে পরে কথাটা জানিয়েছে, অন্য সূত্র আমি জানতে পেরেছিলাম। কিন্তু এটা যখন হতে হতে এই সময় নানা রকম চাপ চলছে। কিন্তু 2024 সালে এপ্রিল মাসে চূড়ান্ত একটা চেষ্টা ছিল আমাদের যে কোম্পানি ট্রান্সকম গ্রুপ অফ কোম্পানি, দ্য ওনিং কোম্পানি অফ দ্য প্রথম আলো মিডিয়া লিমিটেড, তার এমডিকে ডেকে নিয়ে 2.5 ঘন্টা ডিফেন্স ফোর্স ইন্টেলিজেন্সের ডিজি এবং একজন পরিচালক 2.5 ঘন্টা আটকে রেখে নানা জেরা, ভয়, হুমকি ইত্যাদি বলেছিল যে শেয়ার বিক্রি করে দিতে হবে, ছেড়ে দিতে হবে, পত্রিকা সম্পাদককে সরাতে হবে। তো সেই ঘটনাটা ছিল একটা চূড়ান্ত পদক্ষেপ এপ্রিলে। তো এই অবস্থার মধ্যে আপনাদের মনে আছে কিনা, সে সময় আমেরিকান গভর্নমেন্টের ভিসা পলিসি একটা আরোপ করলো, সেটাতে একটু ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। আর জুলাই অগস্টে আন্দোলন শুরু হয়ে গেল, সরকার পতন ঘটলো, শেখ হাসিনা পালিয়ে গেলেন। এটা না হলে কিন্তু এই প্রথম আলো সম্পাদক আমি থাকতাম না, আর প্রথম আলো মালিকানা ট্রান্সকম গ্রুপ অফ কোম্পানির কাছে থাকতো না। খুব দুঃখজনক যে প্রথম আলোর মতো একটা বহুল প্রচলিত পত্রিকার সম্পাদক নিজে স্বীকার করছেন যে তিনি হি প্লেড এ পার্টিজান রোল, অর্থাৎ জুলাই অগাস্টের আন্দোলনে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং সেটা একেবারেই তার ব্যক্তিকেন্দ্রিক কারণে যে তিনি আর সম্পাদক থাকতে পারবেন কিনা, অথবা প্রথম আলো তাদের নিয়ন্ত্রণে থাকতে পারবে কিনা। এবং অবশ্যই এছাড়াও আরও অনেক ঘটনা তো নিশ্চয়ই আছে, এই ছোট ইন্টারভিউতে সব কিছু তো আর আসবে না। কিন্তু তার অবস্থানটা যে ঠিক সাংবাদিক সমেত ছিল না বা সম্পাদক সমেত ছিল না, বরঞ্চ মোর ইন্টারেস্ট ড্রিভেন ছিল, এটা একেবারেই পরিষ্কার। তবে আমি যারা ডক্টর ইউনূসের দুঃশাসন নিয়ে বেশি চিন্তিত, এবং তিনি যে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন, আমাদের এই প্রজন্মটাকে ধ্বংস করেছেন, বেয়াদব বানিয়ে দিয়ে গেছেন, এবং ডক্টর ইউনূস যে অপূরণীয় ক্ষতিও বাংলাদেশে করেছেন, এটা যদি বুঝতে হয় এবং এটাকে এন্ডোর্স যদি করাতে হয়, তাহলে মতিউর রহমানের এই ইন্টারভিউর এই অংশবিশেষটি আপনারা শুনুন। সেদিন আমি ঠিক বাসা পৌঁছেছিলাম 11:15 সময়। পথে পথে এইরকম একটা ঘটনা ঘটতে পারে, হতে পারে, এটা কিন্তু কিছু না কিছু আলোচনার মধ্যে ছিল। সরকারের গোয়েন্দা সংস্থার ভেতরে এই ধরনের একটা চিন্তা, সন্দেহ ছিল আমাদের মধ্যে থাকলেও সেটাকে তেমন গুরুত্ব দিনেই, সেটা আমাদের হয়তো একটা ভুল হয়ে থাকতে পারে। থাকলেও আমরা কি করতে পারতাম, আমরা আদৌ কোনো কিছু করতে পারতাম কিনা সেটা মুশকিল। কারণ ঘটনা ঘটার সাথে সাথে আগে থেকে আমি নিজে, আমার অফিসে যারা সিনিয়র কর্মী আছেন বা বিশেষ ব্যক্তিরা আছেন, তারা সেদিন সেই রাত 11:30, 11:30 থেকে এমন কোনো লোক ছিলেন না সরকারে যাদের সাথে আমরা যোগাযোগ করিনি। আমি নিজে পুলিশ প্রধান, আমি নিজে সামরিক গোয়েন্দা বাহিনী প্রধান, আমি নিজে র্যাব প্রধান, আমি বিশেষ পুলিশ শাখার সঙ্গে আমি যোগাযোগ করেছি, কথা বলেছি, ডিএমপি প্রধান যিনি, তার সাথে কথা হয়েছে। সকলেই বলছেন যে আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি, পুলিশ আসছে, পুলিশ যাচ্ছে, এই ধরনের কথাবার্তা। দেখা গেল যে কোনোটাই সত্য ছিল না, সত্য হয় নাই। এবং যখন তারা এটা আক্রমণ করে, তারা কোনো বাধার সম্মুখীন হয়নি, এবং পরেও ওইটা রাত 2:30 পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হয় না। সেনাবাহিনী আসলো, তারা দূরে ছিল, র্যাব আসলো, তারা দূরে ছিল, এটা হতে দিয়েছে। ঘটনা ঘটে 2:30 পর রাত 3টার দিকে আমি অন্ততপক্ষে 3জন প্রধান ব্যক্তিকে মেসেজ করেছিলাম, আপনাদের চোখের সামনে হলো, আপনারা কিছু করলেন না, আপনারা কিছু করলেন না, এটা হতে দিলেন আপনারা। এটাই আপনার অভিযোগ অন্তর্বর্তী সরকারের প্রতি? আমাদের অভিযোগ অন্তর্বর্তী সরকারের প্রতি এই যে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা, কোনো কোনো ব্যক্তি তারা চেষ্টা করেছেন, কিন্তু আমার নিজের এটা পরিষ্কার যে অন্তর্বর্তী সরকার যদি সচেষ্ট হতেন, শক্ত অবস্থান নিতেন, এমনকি প্রধান উপদেষ্টা তিনি যদি সরাসরি এখানে উদ্যোগ নিতেন, কাউকে বলতেন সরাসরি তিনি, তাহলে এটা বন্ধ করলে হতে পারতো। কারণ কোনো স্পষ্ট নির্দেশনা পুলিশের কাছে ছিল না, পুলিশ দিতে পারেনি, নিতে পারেনি। আমরা এই ঘটনার পর কিছুদিনের পরে, এই ঘটনার কিছুদিন পর দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় ব্যক্তি ছিলেন সাবেক একজন পুলিশ প্রধান, তাকে চলে যেতে হয়েছে, যদি কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। কিন্তু আমি নিজে মনে করি ওই দিনের ঘটনার পেছনে তার একটা হস্তক্ষেপ, সরাসরি তার একটা সরাসরি ভূমিকা না থাকলেও তিনি পুলিশকে তেমন কোনো নির্দেশনা দেয়নি যে তুমি এটা প্রতিহত করো, এটাকে বন্ধ করো, এটা একটা কারণ হতে পারে।
আপনারা জনাব মতিউর রহমান সাহেবের নিজ মুখে শুনলেন। আপনারা মতিউর রহমান সাহেবকে প্রশ্ন করবেন যে আপনি এত হাস্যোজ্জ্বলভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারভিউ নিলেন, আপনি এত উল্লসিত ছিলেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাহলে আপনার যে বন্ধু ইউনূস, সে আপনার প্রথম আলোরে এবং ডেইলি স্টারে এভাবে আক্রমণ হতে দিল কেন? আর আক্রমণ করলে সে আক্রমণ থামালো না কেন? আমরা শিখলাম, বুঝলাম, জানলাম যে ইউনূসের কোনো বন্ধু নাই। যে ইউনূসরে বন্ধু মনে করবে তার আর খুব বেশি দূর যাওয়ার কোনো প্রয়োজন নাই। নেটিজেন যারা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের কথা বলেন, তারা প্রথম আলোর মতিউর রহমান সাহেবের ইন্টারভিউর এই অংশবিশেষ বেশি বেশি প্রচার করবেন, যাতে বাংলাদেশের মানুষ বোঝে যে কত বড় অভিশাপ এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছিল। ওই স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদের আসল রূপ কি, তারা আসলে কাদের পারপাস সার্ভ করতে চেয়েছিল, এটা আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে মতিউর রহমান সাহেব জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের শেখ হাসিনা, তার বিরুদ্ধে ছিলেন, আছেন, থাকবেন, এটা পরিবর্তন খুব বেশি করতে পারবেন না, কারণ আরও অনেক ব্যাপার আছে, সব কিছু আমি অনুষ্ঠানে এখন বলতে চাই না, পরবর্তীতে আলাপ হবে। কিন্তু মতিউর রহমানরা যে ইউনূসের পারপাস সার্ভ করেও কোনো সুবিধা পান নাই, অর্থাৎ ইউনূস যে কারো বন্ধু হতে পারে না, এই ব্যাপারটা জাতির কাছে এবং সোশ্যাল মিডিয়াতে পরিষ্কার করে দেওয়া দরকার। এনিওয়েজ, আমরা সংগ্রাম করছি, আন্দোলন করছি, এটা সকল দলের জন্য একটা শিক্ষণীয় বিষয়। এনবিআরের সাবেক চেয়ারম্যান জনাব বদিউল আলম সাহেবের একটা ছোট্ট ইন্টারভিউ আমার চোখে পড়েছে, এটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার কাছে মনে হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে আওয়ামী লীগের যে সমাচার, সেখানে বদিউল আলম সাহেবের যে বক্তব্যটা আছে তার কোনো প্রতিচ্ছবি আমি খুঁজে পাই না, কিন্তু আমার কাছে মনে হয়েছে বদিউল আলম সাহেবের কথা সত্য। বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন, কেউ কোনো প্রতিবাদে আসলো না, বের হলো না। তখন আমি একটা কলামে লিখছিলাম, শেখ হাসিনার মধ্যে এটা এখন জেনে রাখা ভালো যে তারও যদি এরকম কোনো পরিণতি হয় কোনো সময়, খোদা না খাস্তা, তাহলে তখনও কিন্তু আওয়ামী লীগ কেউ করবে না, এই প্রতিবাদে আসবে না। অর্থাৎ বঙ্গবন্ধুর জন্য আসে নাই, তার কিছু হইলেও আসবে না। যেমন উনি যে এখন গেলেন, ওনার জন্য কি কেউ প্রতিবাদ করেছে? ঠিক বঙ্গবন্ধু হত্যার পর যেমন আওয়ামী লীগ চুপচাপ ছিল, কেন ইনি যারা হচ্ছে, তার কারণ হলো একটাই, আমি যেটা দেখেছি, আওয়ামী লীগের মধ্যে একেবারে অত্যল্প হাতে গোনা কয়েকজন ডেডিকেটেড নেতা ছাড়া বাকি সবাই তাদের নিজস্ব স্বার্থসিদ্ধি নিয়ে বেশি ব্যস্ত থাকে, নিজেদের সম্পদ রক্ষা নিয়ে বেশি ব্যস্ত থাকে। দলীয় আদর্শে দলের জন্য জান কোরবান করার মতো দল সেটা গড়ে উঠে নাই, এই জন্য এটা ঘটে। না হইলে এত শক্তি থাকার পর ওকা যখন বলতো যে ছাত্রলীগই যথেষ্ট, বেগম খালেদা জিয়াও বলতেন ছাত্রদলই যথেষ্ট, তো যথেষ্টরা তো যথেষ্ট হয় না, ইষ্টকুটুমও হয় না, তখন বাড়ছে। আপনারা বদিউল আলম সাহেবের কথা শুনলেন। মাননীয় নেত্রী, আপনার কাছে আমাদের অনুরোধ, ওনার কথাটা অনুসরণ করা দরকার। যারা সত্যিকার অর্থে নিঃস্বার্থভাবে টাকা পয়সার বিনিময়ে ছাড়া সংগ্রাম করতে চান বা করতে পারেন, তাদেরকেই রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে দিতে হবে। মার্সেনারি ভাড়া করা যায়, মার্সেনারি ভাড়া করে অনেক যুদ্ধ পরিচালনা করা যায়, কিন্তু যুদ্ধ জয় করা খুব কঠিন। একেবারে নিবেদিত যোদ্ধা ছাড়া, যে টাকা খোঁজে না, সম্পদ খোঁজে না, যার মিছিল করতে টাকা লাগে না, এই লোক ছাড়া কোনো সংগ্রাম আন্দোলন সফল করা খুব কঠিন। ঢাকার ছেলেরা ঢাকায় আন্দোলন করবে, রংপুরের ছেলেরা রংপুরে আন্দোলন করবে, তাহলেই তো সে আন্দোলন সফল হবে। নিজের বাড়ি, নিজের পাড়া, নিজের প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন ছেড়ে
100 মাইল দূরে গিয়ে আপনি মিছিল করে পালিয়ে যেতে পারবেন বা পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবেন, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি জয় বাংলা বলি, আমি জয় বঙ্গবন্ধু বলি, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন যোদ্ধা, একজন কর্মী, তুমি পারলে আমারে ধরে নিয়ে যাও, আমি এরে ভয় পাই না। এই বক্তব্য দেওয়া কোনোদিনও সম্ভব না ভাড়া করা কোনো ব্যক্তি বা কোনো নেতার মাধ্যমে। সুতরাং ছোট মুখে বড় কথা, অনুরোধ করছি রাজনৈতিক প্রেসক্রিপশনে একটু পরিবর্তন আনা বড্ড জরুরি হয়ে গেছে। আমরা আমাদের অনুষ্ঠানের মোটামুটি একেবারে শেষের দিকে চলে এসেছি। সব শেষে আমার বাংলাদেশে প্রচারিত টকশোগুলোর ভিতরে একজন সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি, ওনার কথা আমি শুনলে খুব হাসি, আমার খুব ওনার কথা হাস্যরসে পরিপূর্ণ। ইজ এ ভেরি হিউমারাস পারসন। উইটি কতটুকু জানি না, বাট হি ইজ হিউমারাস। তো আমরা তার একটা বক্তব্য শুনি, কারণ আমার কাছে একটু খটকা লেগেছে বক্তব্যটা শুনে, আপনারাও শুনেন। সেটা তো শেখ হাসিনা লিখিত বলেছেন যে তিনি দেশে ফিরবেন এবং এবছরই ফিরবেন, এটা তো সত্য, এটা কি কোনো উদ্বেগের বিষয় কিনা? এটা ওনার কি হুইজি? আমার প্রশ্ন হলো এই বিষয়টা শেখ হাসিনা না, ওনার পর্যবেক্ষক কোথাকার পর্যবেক্ষক? কূটনীতিক ছিল না, তাকে হু হ্যাজ ইনভেন্টেড। আমরা তাকে নামই ভুলে যেতেছি না, আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা শেখ হাসিনা ঠিক আছে, কিন্তু এটা কেন একজন পাকিস্তানি লোক বলবে, কেন একজন আমেরিকান লোক বলবে, যাদের বিরুদ্ধে সরাসরি মনে করেন যে আমাদের দেশ ধ্বংসের অভিযোগ আছে, লং আউটস্ট্যান্ডিং। পাকিস্তান আমাদের বন্ধু না, তুরস্ক আমাদের বন্ধু না, কোনো অবস্থাতে বন্ধু না। এই যে আমেরিকা আমাদের কখনো কোনো অবস্থাতে বন্ধু ছিল না, এখনো নেই। সেটা তো শেখ হাসিনা লিখিত বলেছেন যে তিনি দেশে ফিরবেন এবং এবছরই ফিরবেন, এটা তো সত্য, এটা কি কোনো উদ্বেগের বিষয় কিনা? এটা ওনার কি হুইজি? আমার প্রশ্ন হলো এই বিষয়টা শেখ হাসিনা না, ওনার পর্যবেক্ষক কোথাকার পর্যবেক্ষক? কূটনীতিক ছিল না, তাকে হু হ্যাজ ইনভেন্টেড। আমরা তাকে নামই ভুলে যেতেছি না, আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা শেখ হাসিনা ঠিক আছে, কিন্তু এটা কেন একজন পাকিস্তানি লোক বলবে, কেন একজন আমেরিকান লোক বলবে, যাদের বিরুদ্ধে সরাসরি মনে করেন যে আমাদের দেশ ধ্বংসের অভিযোগ আছে, লং আউটস্ট্যান্ডিং। পাকিস্তান আমাদের বন্ধু না, তুরস্ক আমাদের বন্ধু না, কোনো অবস্থাতে বন্ধু না। এই যে আমেরিকা আমাদের কখনো কোনো অবস্থাতে বন্ধু ছিল না, এখনো নেই। সেটা তো শেখ হাসিনা লিখিত। আপনারা শুনলেন গোলাম মাওলা রনির কথাটা। হ্যাঁ, প্রথম দিকের কথা একেবারেই ঠিক আছে যে আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি কোনো কূটনৈতিক কেন কথা বলবেন, কিন্তু গোলাম মাওলা রনি ভাই তো জানেন, উনি নিজেও বিভিন্ন টকশোতে বলেছেন যে আমাদের দেশের রাজনীতিবিদরা খুব বেশি মাত্রায় বিদেশি কূটনীতিকদের প্রতি মুখাপেক্ষী হয়ে থাকেন। অর্থাৎ তাদেরকে তেল মারার জন্যে বা তাদের তৈলমর্দনে একেবারে তৈলাক্ত করে ফেলার জন্যে খুবই উদ্গ্রীব থাকেন, এবং সেই জায়গা থেকেই বাংলাদেশের কূটনীতিকদের এবং বিদেশি যেই শক্তিগুলোর যারা প্রতিনিধিত্ব করে তারা আসলে যা ইচ্ছা তাই বলার এবং করার একটা চেষ্টা জারি রেখেছে। তবে আমি একটু রনি ভাইকে বলতে চাই, আপনি কিছু মনে করবেন না রনি ভাই, পাকিস্তান আমাদের শত্রু, পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করেছি, তাদেরকে হারিয়েছি। 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পক্ষে ছিল না, পাকিস্তানের পক্ষে ছিল, এবং এই পক্ষ বিপক্ষের ব্যাপারটা মূলত আপনি জানেন নির্ভর করছিল স্নায়ুযুদ্ধ, অর্থাৎ যেটাকে কোল্ড ওয়ার বলা হয়। তার মানে ভারতের পক্ষে ছিল ইউএসএসআর, ইউনাইটেড সোভিয়েত রাশিয়া, আর ওইদিকে পাকিস্তানের পক্ষ ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সুতরাং এটাকে সরলীকরণ করার কোনো সুযোগ নাই। তবে আপনি যে বলে ফেললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু নয়, প্লিজ এই ধরনের কথা আমরা অনুরোধ করছি আপনি বলবেন না। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাতের সবচেয়ে বড় অংশের সিংহভাগের রপ্তানি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্র এতটাই একটি পরাক্রমশালী দেশ যে উনি যদি আগামীকালকে ঠিক করে থাকেন যে আপনার কাছ থেকে গার্মেন্টসের পণ্য নেবেন না, সেই ক্ষেত্রে আপনি জোর করে আর দিতে পারবেন না। সুতরাং বন্ধু না হলে বা বন্ধুসুলভ আচরণ বা সম্পর্ক না থাকলে এই $40 বিলিয়ন রপ্তানি শিল্প, গার্মেন্টস শিল্প টিকিয়ে রাখা কঠিন হবে। সুতরাং বাংলাদেশের একজন পরিচিত মুখ হিসাবে আর যাই হোক টকশোতে যে প্লিজ এই ধরনের কথাগুলো বলবেন না। আপনার আত্মীয় স্বজন, ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে লেখাপড়া করছেন, জ্ঞানী হচ্ছেন, শিক্ষিত হচ্ছেন, চাকরি বাকরি করছেন, অভিবাসন করেছেন, সেখান থেকে বাংলাদেশের জন্য সহযোগিতাও মাঝে মাঝে পাঠাচ্ছেন, খুব বেশি তা বলবো না কিন্তু পাঠাচ্ছেন। এমনকি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তার সন্তান সজীবাদের জয় ভাই, যিনি বাংলাদেশে টেকনোলজিক্যালি এনভায়রনমেন্টের ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছেন, সেই জয় ভাইও মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিক বটে। সুতরাং আপনি কার পক্ষে কথা বলছেন, কখন কি, এটা আমি বুঝতে পারি না, কিন্তু আর যাই হোক একেবারে পলিটিক্যাল একটা স্টেটমেন্ট করতে গিয়ে ঢালাওভাবে কোনো একটা দেশকে বাংলাদেশের বন্ধু না এটা বলবেন না।
এমনকি টার্কির ক্ষেত্রেও আমি আপনাকে বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে নৌবাহিনী থেকে শুরু করে বিমান বাহিনী থেকে শুরু করে এমনকি বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি প্রতিটা জায়গায় টার্কি থেকে আমদানিকৃত অস্ত্র দিয়েই কিন্তু আমরা আমাদের শক্তি বৃদ্ধি করছি। এটা একটা অন্যতম অংশ। এখন টার্কি যদি আপনার বন্ধু না হতো, টার্কির সাথে সব কথা আপনার মিলবে তা না, কিন্তু টার্কি যদি আপনার বন্ধু না হতো তাহলে সে তার মরণাস্ত্র তো আপনার সামরিক বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও পরিপুষ্ট করার জন্য নিশ্চয়ই দিত না। সো ওয়েন উই স্পিক, উই হ্যাভ টু স্পিক উইথ ওয়েট অ্যান্ড উই হ্যাভ টু স্পিক উইথ লিমিট। আমরা কথা বলবো ওজন নিয়ে, সীমা নিয়ে। আপনার কথায় বাংলাদেশের মানুষ বিনোদিত হয়, আন্দোলিত হয়। আমারও খুব ভালো লাগে, মাঝে মাঝে আপনার কথা শুনলে আমি হাসতে হাসতে আমার পেট ফেটে যাওয়ার মতো অবস্থা হয়। কিন্তু ভাই মনে রাখবেন, হাজার হলেও আপনি বাংলাদেশের একজন সাবেক সংসদ সদস্য ছিলেন, আওয়ামী লীগ করেছেন, বিএনপি করেছেন, এখন টেলিভিশনে রেগুলার যাচ্ছেন। আমি মনে করি আপনার সাথে অন্যদেরকেও বলতে চাই যে কথায় কথায় রাষ্ট্রগুলোকে আমাদের শত্রু না বানিয়ে ফেলাটাই বোধহয় ভালো হবে। এই সপ্তাহে একটা মারাত্মক ঘটনা আপনাদের চোখে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যেই বিচার হয়েছিল গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান সাহেব এবং আপনার মীর কাসেম আলী, তাদের সকলের দেখা যাচ্ছে যে আইনি যে নথিগুলো যেগুলোর উপর ভিত্তি করে বিচার হয়েছিল এগুলো রীতিমতো যোগালি বা শ্রমিক দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে একটা ট্রাইব্যুনালে যেই ঐতিহাসিক বিচারগুলো হয়ে গেল, সেই বিচারগুলোর নথিপত্র কিভাবে আদালতের কর্মচারী বা কর্মকর্তা ছাড়া অন্য কারো দ্বারা ক্যাজুয়াল লেবার, অর্থাৎ যারা নিবন্ধিত নয়, যারা এই বিভাগে চাকরিরত অবস্থায় নাই, যাদের কোনো দায়বদ্ধতা নাই, এরকম যোগালি বা শ্রমিক বা যারা আমরা ইংরেজিতে বলি লেবার ভাড়া করে আমি এক জায়গার থেকে আরেক জায়গা নেব, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি মাননীয় আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশের আইনজীবী সমাজের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এটা শুধুমাত্র গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদের বিচারের বিষয় নয়। আজকে বিচারিক নথি যদি এইভাবে অযত্নে এবং অরক্ষিত অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়, তার মানে কিছুদিন পরে গায়েব হয়ে যাবে। তার মানে আগামী দিনে আপনার নথিও গায়েব হয়ে যেতে পারবে। এই সংস্কৃতি কোনোভাবে চালু হতে দেওয়া যায় না। আমি আশা করব বাংলাদেশের আইনজীবীরা যারা আছেন তারা এই বিষয়ে একমত হবেন এবং আইন সম্পর্কিত উচ্চ কর্মকর্তা যারা আছেন তাদেরকে বলবেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে। একটা খুবই হৃদয় বিদারক ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। একজন বাবা মা, তাদের তালাক হয়েছে, ডিভোর্স হয়েছে এবং তারা তাদের কন্যা সন্তানকে ফেলে দুজনই চলে গেছেন। আপনারা একটু দেখুন। কি হয়েছে বাবা, কি হয়েছে বলো, বলো কি হয়েছে বলো। এটা হইলো আম্মের এইমাত্র আর মায়া আইছে বলছেন আর তো লাগে মনে হয় ডিভোর্স হয়ে গেছে। আর পরে মায়া আম্মের এক পাশে বাবাকে দিয়া আস্তে নিরেবিলি আম্মের রিস্কাটা টান দিয়া গেছে। কালতলা বাবা ওর মা দারে তুই যাই দুখানা তুই জোর করে না, আমি তো জোর করে নিয়ে আইনি। ওর মা জোর করে দিয়ে গেছে। মায়া তুমি এই তুমি কার কাছে যাইতে চাও বলো। আপনারা এই অসহায় কন্যা সন্তানটাকে দেখলেন। আমার বাবা, আপনাদের ভিতরে কেউ মা, কেউ ভাই বা বোন। বাংলাদেশে খুব শক্ত আইনের প্রয়োগ হওয়া দরকার, যে তালাক দেন, ডিভোর্স দেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু একজন সন্তানকে আপনি পৃথিবীতে এনেছেন, সেই সন্তানের অধিকার, তার সুরক্ষা দুইজনকে একসাথে নিশ্চিত করতে হবে। আর না হলে জেলে ঢুকিয়ে দেন, শাস্তি দেন। এখনকার জেনজিদের ভাষায় পাছার চামড়া এক করে ফেলেন। আপনি কারে জিজ্ঞেস করে সন্তানকে পৃথিবীতে আনছেন? আপনি তাকে ভালোবাসা দিবেন, তাকে সুরক্ষা দিবেন, তাকে শিক্ষা দিবেন, তাকে চিকিৎসা দিবেন, বাসস্থান দিবেন, তাকে সুখ শান্তি, একটা নিরাপদ পরিবেশ দিবেন বড় হয়ে ওঠা। অথচ আপনাদের দুইজনের সংঘাত, স্বামী স্ত্রী, ভোগান্তিতে ওই সন্তান। তালাক থাকবে, তালাক হবে, ঝগড়া বিবাদ থাকবে,
বাট প্লিজ অ্যাজ এ নেশন উই হ্যাভ টু টেক এ ডিসিশন যে আমাদের অনাগত ভবিষ্যৎ যখন ভবিষ্যতের নামে চলেই আসে আমাদের মাঝে এই পৃথিবীতে, তাদের আমরা অ্যাবান্ডন করতে পারি না, তাদের আমরা পরিত্যাগ করতে পারি না। সংসদ চলছে, শক্ত আইন বানান। ডিভোর্স হোক, বাবা বা মা দুজনই একই সাথে ওই সন্তানের ভরণ পোষণ সুরক্ষার জন্য দায়ী হবেন। এবং আজকে যে কন্যা সন্তানকে রাস্তায় ফেলে যাওয়া হয়েছে, এই ধরনের ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে। উই আর গডস চাইল্ড। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন টু বি বেটার। দিস ইজ নট আওয়ার পারপাস, দিস ইজ নট হাউ উই ডু থিংস। উই হ্যাভ টু বি হিউম্যান, উই হ্যাভ টু বি সিভিলাইজড, we have to be kind, we have to be compassionate. A society that does not protect the children of its society is not a society at all. A country that fails to protect its children, a new generation, it is not a country at all. এই গ্লানি, এই লজ্জা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং we have to come forward and we need to prevail. এখনো সোশ্যাল মিডিয়াতে একটা ট্রল খুব চলছে এহসানুল হক মিলনের। এটা সমবেত ট্রল, দেখুন মজা পাবেন। এই তোমরা সবাই মিলন স্যার একটা দাও তো। এই তোমরা কেমন আছো? পড়ালেখা করো তো? করতে হবে না হবে না। এই তোমরা সবাই মিলন স্যার একটা দাও তো। এই তোমরা কেমন আছো? পড়ালেখা করো তো? করতে হবে না হবে না। এই তোমরা সবাই মিলন স্যার। আপনারা সবাই নিশ্চয়ই খুব আনন্দ পেয়েছেন, অনেকে হাসাহাসি করছেন। আমি এই ভিডিওটা যিনি করেছেন শিক্ষক, সম্মানিত শিক্ষক, আপনাকে বলতে চাই খুব মজা হলো। আপনার শিক্ষার্থী, আপনার বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে। এহসানুল হক মিলন তো আর আমার দল করেন না, রাজনৈতিকভাবে আমরা প্রতিপক্ষ, কিন্তু সে বাংলাদেশের শিক্ষামন্ত্রী। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই আনন্দ করতে গিয়ে এই লেখাপড়া করেছ তো, নকল আর হবে না তো, পড়তে হবে, এই করতে গিয়ে যখন লেখাপড়াটা হালকা হয়ে যায় আর বাংলাদেশের নীতি নির্ধারণের জায়গা থেকে আজকে এহসানুল হক মিলন আগামীকালকে আওয়ামী লীগের কেউ শিক্ষামন্ত্রী অথবা পরবর্তী দিনে অন্য কোনো শিক্ষামন্ত্রী, তারাও যখন ট্রলের শিকার হবে, তখন আমার দেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা লেখাপড়াটাকে একেবারে লেবুর শরবতের মতো হালকা কোনো শরবত মনে করে বসবে আর জীবনের যুদ্ধে যখন উত্তীর্ণ হতে পারবে না, তখন সে নিজেই বলবে, এটা আমি কি করলাম, কেন আমি পড়লাম না, কেন আমি নকল করতে গেলাম, আর কেন আমার কাছে এই ব্যাপারটা এত মজা লাগলো। প্লিজ স্টপ দিস। সব কিছু নিয়ে সবসময় ট্রল করা চলে না। সমাজ হিসাবে আমাদের নিজেদেরকে ধরে রাখার এবং একটা জায়গায় গিয়ে শেষ করার শক্তি বা ক্ষমতা রাখা উচিত। লেখাপড়া করতে হবে, নকল করা যাবে না। পরীক্ষায় ফলাফল কেমন হলো বা হলো না তার থেকেও বড় কথা, যতটুকু পড়লেন বা শুনলেন বা দেখলেন তা ঠিকমতো শিখলেন কিনা, আত্মস্থ হলো কিনা, ভালো মানুষ হলেন কিনা, বড্ড গুরুত্বপূর্ণ। এনিওয়েজ, আমার মা আমাকে বারবার এনিওয়েজ বলতে মানা করছেন, এনিওয়ে বলতেও মানা করছেন। আই এম সরি, এটা আমি ঠিক করব। আর সবশেষে ভালো খারাপ সব কিছু মিলিয়ে আজকের অনুষ্ঠান, এটাই আমাদের জীবন, সকাল সন্ধ্যা। তারপরেও আশা জাগানিয়া ব্যাপারটা হচ্ছে, একটা ছোট ক্লিপ আপনাদেরকে দেখাই। আশা জাগানিয়া ব্যাপারটা হচ্ছে যে ওভাবেই শিশুরা আমাদের মাঝে আসবে। অন ইয়োর মার্ক, গেট সেট, স্টার্ট। তারা হাঁটি হাঁটি পা করে দৌড়িয়ে যাবে। তারা আমাদের এই পৃথিবীকে সুন্দর থেকে আরও সুন্দর করবে, এটাই আমি বিশ্বাস করি। এবং যত গ্লানি, যত ব্যথা, যত
দুশ্চিন্তা এবং যত হতাশা নৈরাশ্যই থাকুক না কেন, আপনাদের কাছে আমার একটাই কথা বলার আছে যে আমরা সকলে মিলে যদি ইউনাইটেডভাবে একটা খুব সুন্দর বিশ্ব সৃষ্টি করার চেষ্টা করি, যেখানে নতুন প্রজন্মের সন্তানেরা নিজেদেরকে নিরাপদ বোধ করবে, আই বিলিভ সব জঞ্জাল আবর্জনা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সবশেষে একেবারে শেষে চলে এসেছি। আল পাচিনো, কিংবদন্তির নায়ক, হলিউডের একজন মহান অভিনেতা, যিনি গডফাদার থেকে শুরু করে অনেক প্রখ্যাত স্বনামধন্য ঐতিহাসিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। দে আর এ ইনস্টিটিউশন। তার বক্তব্যটা আমি দিতে চাই। আমার দলের অগণিত ভক্ত, অনুসারী, সমর্থক যারা আছেন, আপনারা বক্তব্যটি শুনুন এবং আমরা এভাবেই ফিরে আসব বাংলাদেশে, এভাবেই বাংলাদেশের রাজনীতির ভারসাম্য ফিরে আসবে, এভাবেই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সুরক্ষিত হবে, প্রতিষ্ঠিত হবে, এভাবেই বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ আলোকিত হবে এবং বাংলাদেশ হবে একটি ঐশ্বর্যশালী, সম্পদশালী বাংলাদেশ, সুখের, শান্তির বাংলাদেশ। I will not go down that way. I choose to fight back. I choose to rise, not fall. I choose to live, not die. And I know that what's within me is also within you. আমি জানি আমার ভিতরে যে আগুন আছে, সেই এক আগুন আপনাদের মাঝে আছে। আমরা নিশ্চয়ই অন্ধকারে হারিয়ে যাব না। উই উইল রাইজ ফ্রম অ্যাশেস। আমাদেরকে কেউ হারাতে পারবে না, আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমরা মৃত্যুবরণ করার জন্য পৃথিবীতে আসি নাই, আমরা বেঁচে থাকার জন্য পৃথিবীতে এসেছি। আপনি মৃত্যুবরণ করবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, তা হবে না। আমি আপনার পাশে ছিলাম, আছি, থাকব। আজ সংকটময় মনে হতে পারে, আজ অন্ধকার চোখে দেখা যেতে পারে, কিন্তু অপেক্ষমান এক সোনালী দিন, এক সোনালী ভবিষ্যৎ। We shall not wither away, we shall stand our ground, and inshallah we will be the champions of history of Bangladesh, of the history of mankind. আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে শুক্রবার বাংলাদেশ সময় রাত 10টায় আবারও কল রাশেকের 19তম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি রাশেক রহমান, আপনাদের রাশেক রহমান, বাংলাদেশের রাশেক রহমান। উই শ্যাল স্ট্যান্ড আওয়ার গ্রাউন্ড ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।